বাংলাদেশ রক্তের ঋণ ত্রয়োদশ অধ্যায় এবং শেষ অধ্যায় জেনারেল জিয়ার হত্যা পর্ব। কাজটা এখনই করতে হবে। কিভাবে করবে, কি দিয়ে করবে তা আমি জানি না। মেজর জেনারেল আবুল মঞ্জুর। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ভাগ্যে জেনারেল জিয়াকে ঘটনার রাতে মধ্যপ্রাচ্যে কিংবা রাজশাহীতে থাকতে দেয়নি। মরণের অমোঘ নির্দেশেই ছুটে যান বন্দরনগরী চট্টগ্রামে। ১৯৮১ সাল মে মাসের তৃতীয় সপ্তাহ। প্রেসিডেন্ট জেনারেল জিয়া আর তার স্ত্রী খালেদা, ডাকনাম পুতুল, বেলজিয়ামের রাজা বাদুইন এবং তার সুন্দরী স্ত্রী রানী ফেবিউলাকে রাষ্ট্রীয় অতিথির পূর্ণ মর্যাদায় বাংলাদেশে স্বাগত জানান। এর আগে বহু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী এদেশে সফর এলেও বাস্তব জীবনের রাজারানী এদেশে খুব কমই এসেছেন। সুতরাং তারা ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলে তাদেরকে পূর্ণ রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বেলজিয়ামের রাজা-রানী বাংলাদেশের সফর শেষ করে ২৩ তারিখে তারা ঢাকা ত্যাগ করেন। পরদিন জেনারেল জিয়ার জেদ্দা যাওয়ার কথা। ইসলামিক সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত শান্তি কমিটির ওই সভায় ইরান-ইরাক যুদ্ধ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে সংস্থার সদস্য ও সংশ্লিষ্টদের জেদ্দায় মিলিত হবার পরিকল্পনা ছিল। কমিটির ২৫ তারিখে মিলিত হবার কথা। নির্ধারিত সময়ে বৈঠক অনুষ্ঠিত হলে তেহরান আর বাগদাদ ইত্যাদি সফর সমাপন করে দেশে ফিরে আসতে তার ১ সপ্তাহের বেশি লেগে যেত। তাহলে ওই ২৯ তারিখ বা তার পরেও তাকে দেশের বাইরে অবস্থান করতে হতো। কিন্তু জেদ্দার সম্মেলন অজানা কোনো কারণে স্থগিত ঘোষিত হলে জেনারেল জিয়া তার বিদেশ সফর বাতিল করেন। তার পরিবর্তে তিনি রাজশাহী জেলা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তার সামরিক সচিব মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরীকে ২৯ তারিখের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন। কিন্তু ওই সফরের পরিকল্পনাও তাকে বাতিল করতে হয়। চট্টগ্রামে তখন পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করে। তার বিএনপি তখন ২ ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং ২ ভাগের মধ্যেই বিরোধিতা চরমে পৌঁছে। একটি নেতৃত্ব দিচ্ছিলেন উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ আর একটি নেতৃত্ব দিচ্ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। অবস্থা এমন এক পর্যায়ে চলে যায় যখন জিয়া অনুভব করলেন যে ব্যক্তিগতভাবে তাকেই সেখানে যাওয়া উচিত। ২৫শে মে জেনারেল জিয়া তার মিলিটারি সেক্রেটারিকে তার রাজশাহীর সফরসূচি বাতিল করতে নির্দেশ দেন। এর পরিবর্তে ২৯ তারিখে তার চট্টগ্রামে যাওয়ার ব্যবস্থা করতে বলে দেন। এই সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো বিপাকে পড়ে। যেদিন জিয়া তার চট্টগ্রাম যাওয়ার সিদ্ধান্ত ব্যক্ত করেন সেদিনই তিনি চট্টগ্রামের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল এম এ মঞ্জুরকে ঢাকায় প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলির আদেশ জারি করেন। জেনারেল মঞ্জুর একজন উচ্চাভিলাষী এবং বেয়াড়া গোছের জেনারেল হিসেবে সুপরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ জেনারেল হলেও তার সামাজিক জীবনেই প্রথমবারের মতো সৈন্যদের কমান্ড করা থেকে দূরে সরানোর ব্যবস্থা করা হয়। জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসি হিসেবে ৩.৫ বছর থাকার পরেও তার বদলিতে তিনি খুশি হতে পারেননি। তারপর ২৯ তারিখে জেনারেল জিয়া পতেঙ্গা বিমানবন্দরে আসলে সেখানে জেনারেল মঞ্জুরকে উপস্থিত থাকতে মানা করে দেওয়া হয়। এই নির্দেশটি জেনারেল মঞ্জুরের কাঁটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করে। স্থানীয় গ্যারিসন কমান্ডার হিসেবে প্রেসিডেন্টের আগমনে উপস্থিত থাকা প্রটোকল ডিউটি হলেও প্রেসিডেন্টের ওই সফরকে একটি রাজনৈতিক সফর বলে আখ্যা দিয়ে ওই রাজনীতির সঙ্গে জিওসিকে না জড়ানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মঞ্জুরকে জানানো হয়। কিন্তু মঞ্জুর এই সিদ্ধান্তকে একটি অপমান বলে মনে করেন। আসলে এ ধরনের সিদ্ধান্ত মনে করার কারণও ছিল। অন্যান্য সামরিক কমান্ডাররা ঠিকই ওই সময় উপস্থিত থাকছেন। নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল এম এ খান প্রেসিডেন্টের সফরসঙ্গী হয়ে আসছেন, আর বিমান বাহিনীর প্রধানও প্রেসিডেন্টকে সম্বর্ধনা জানানোর জন্য পতেঙ্গা বিমানবন্দরে উপস্থিত থাকছেন, অথচ মঞ্জুরকে আসতে মানা করা হলো। এসব ব্যাপারে মঞ্জুর রেগে একেবারে আগুন হয়ে যায় এবং তার এই ক্ষোভকে মনের ভেতর লুকিয়ে রাখার চেষ্টা করেননি। স্বয়ং জেনারেল এবং তার সহকারীরা ঢাকায় প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারিকে বারবার টেলিফোন করে পতেঙ্গা বিমানবন্দরে প্রেসিডেন্টের সম্বর্ধনা কমিটি থেকে তাকে বাদ দেওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছিল। শেষে বিরক্ত হয়ে মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী মঞ্জুরকে বলেন, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? তিনি যদি আপনাকে সেখানে দেখতে না চান তাহলে আপনি কেন যেতে চাচ্ছেন? মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী তখন
সামরিক গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক ডিজিএফআই তিনি বারবার জেনারেল জিয়াকে অন্তত 1 জুন পর্যন্ত তার চট্টগ্রাম সফর স্থগিত রাখার উপদেশ দেন। ওই তারিখের মধ্যে জেনারেল মঞ্জুরকে ঢাকায় তার নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। আমার জানা মতে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার পরিচালকই একই সুপারিশ করেছিল, কিন্তু জিয়া তাদের সকল পরামর্শ উপেক্ষা করেন। তার যাত্রার প্রাক্কালে ডিজিএফআই রাত্রটি চট্টগ্রামে না কাটিয়ে তাকে ঢাকায় ফিরে আসতে অনুরোধ জানান, কিন্তু সেই অনুরোধও তিনি প্রত্যাখ্যান করেন। সম্ভবত জিয়া মনে করেছিলেন যে তিনি জেনারেল মঞ্জুরকে বশ করতে পারবেন এবং তিনি হয়তো ওই মেজর জেনারেলকে তার জীবনের প্রতি হুমকি হতে পারেন বলে মনে করেননি। এত বেশি সতর্ক আর সন্দেহপরায়ণ প্রেসিডেন্টের জন্য এটা ছিল একটি মারাত্মক ভুল। জীবন দিয়ে তাকে তার সে ভুলের মাসুল দিতে হয়েছিল। জিয়া এবং মঞ্জুর অনেকদিন ধরেই সামরিক জীবনে পাশাপাশি কাজ করে এসেছেন, কিন্তু সম্মান আর সৌভাগ্য সবসময়ই জিয়াকে ঘিরে রেখেছিল। অথচ মঞ্জুরকে সবসময়ই তার পেছনে থাকতে হয়েছে। মঞ্জুরের পিতা ছিলেন একজন স্বল্পবিত্ত কেরানি। তিনি তার নিজ জেলা নোয়াখালী ছেড়ে ভারতে অবস্থিত পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে চলে আসেন। মঞ্জুর সেখানেই জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তার মা মারা যান। তার উচ্চাভিলাষী স্ত্রী তার উপর যথেষ্ট প্রাধান্য বিস্তার করে রেখেছিল। জিয়া হত্যার ব্যাপারে গঠিত বিচার বিভাগীয় কমিশন তদন্ত করে জানান যে মঞ্জুরের ক্ষমতায় আরোহণের ব্যাপারে মিসেস মঞ্জুর চালিকা শক্তি হিসেবে কাজ করেন। মঞ্জুর সারগোদায় পাকিস্তান এয়ারফোর্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে কাবুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। সামরিক বিদ্যায় সেখানে তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত লাভ করেন। তারপর 20 বছর বয়সে 1960 সালে তিনি সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। তার সামরিক ক্যারিয়ারের অন্যান্য গুরুত্বপূর্ণ কৃতিত্বের মাঝে কানাডার ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যোগদান ও কৃতিত্বের সঙ্গে বেরিয়ে আসা উল্লেখযোগ্য। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় অন্যান্য অনেক বাঙালি অফিসারের মতো জেনারেল মঞ্জুরও পশ্চিম পাকিস্তানে আটকা পড়ে যান, কিন্তু তিনি সৌভাগ্যক্রমে তখন শিয়ালকাটে অবস্থান করছিলেন। শিয়ালকোট ভারতের সঙ্গে পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখার একেবারে কাছাকাছি অবস্থিত। মঞ্জুর তার স্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ভারতে পালিয়ে যেতে চেষ্টা চালান। প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয়বারে মঞ্জুর তার পরিবার পরিজন সঙ্গে নিয়ে কাশ্মীর বর্ডার দিয়ে জম্মুতে এসে উপস্থিত হন। বাংলাদেশের ইতিহাসে যাদের নাম খোদিত হয়ে থাকবে এমন দুজন অফিসার তার সঙ্গে ছিল। একজনের নাম লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের, তিনি 1975-এর নভেম্বরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়ে ফাঁসিতে ঝুলেন। অন্যজনের নাম লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তিনি ছিলেন মাওবাদী সর্বহারা পার্টির কিংবদন্তি নেতা। তিনজনের সকলেই তখন মেজর। মঞ্জুর তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশি উদ্ধত মেজাজের লোক ছিলেন। একজন ভারতীয় সরকারের অফিসার মঞ্জুর এবং তার সঙ্গীদেরকে জম্মুতে অভ্যর্থনা জানায় এবং ট্রেনে তুলে প্রহরার মাধ্যমে তাদেরকে প্রথমে নয়াদিল্লি এবং পরে কলকাতায় নিয়ে যান। ট্রেনে থালায় করে তাদেরকে খাবার পরিবেশন করা হলে মঞ্জুর যে বদমেজাজের পরিচয় দেন, ওই অফিসার তার বর্ণনা দেয়। ভারতীয় অফিসারের ভাষায় 2 রকমের ডাল, কিছু সবজি আর কয়েকটা পুরি সমেত নিরামিষ খানা তাদের জন্য পরিবেশনের ব্যবস্থা করা হলো। খাবারগুলো থালায় করে আনা হয়েছিল। মঞ্জুর থালাগুলো হাতে নিলেন এবং চলন্ত ট্রেনের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি বললেন, আমরা সামরিক অফিসার, ওসব আজেবাজে জিনিস না দিয়ে উপযুক্ত খাবার পরিবেশন করতে হবে, আর ওই খাবার আদি ছুরি, কাঁটা চামচ ইত্যাদি সহ বাসনে দিতে হবে। সুতরাং পরের স্টেশনে গাড়ি নির্ধারিত সময়ের অতিরিক্ত থেমে থাকতে বাধ্য হয়, যাতে করে রেলওয়ে ক্যাটারার কিছু মুরগির তরকারি, বাসনপত্র এবং কাটলারির বন্দোবস্ত করে নেয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে স্বীকার করছি যে আমি সে সময় মঞ্জুরের সঙ্গী আবু তাহের আর মোহাম্মদ জিয়াউদ্দিনের প্রতিক্রিয়া সম্বন্ধে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। তিনি মেজর কলকাতায় পৌঁছালে তাদেরকে মুজিবনগর সরকারের সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। মঞ্জুরকে দেয়া হয়েছিল ৮ নং সেক্টরের দায়িত্ব, যশোরের। স্বাধীনতার পর অতি দ্রুত গতিতে পদোন্নতি পেয়ে মেজর থেকে ব্রিগেডিয়ার হলে তাকে বাংলাদেশ হাই কমিশনের সামরিক উপদেষ্টা করে নয়াদিল্লিতে পাঠানো হয়। সিপাহী বিদ্রোহের পর আবু তাহের গ্রেফতার হলে মঞ্জুর খ্যাতিমান হয়ে উঠতে থাকেন। 1975-এর নভেম্বরে চিফ অব জেনারেল স্টাফ হবার জন্য জিয়া তাকে ঢাকায় ডেকে পাঠান। ওই সময় তাদের দুজনের মধ্যে অত্যন্ত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। জিয়া তাকে বিশ্বাসও করতেন অনেক বেশি। সেজন্যই অত্যন্ত নাজুক পদটি দেওয়ার জন্য জিয়া মঞ্জুরকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনেন। কিন্তু এরপরও মঞ্জুর একটি উচ্চাভিলাষের বীজ তার মনের এক কোণে লুকিয়ে রেখেছিলেন। 1977 সালের অক্টোবরে
দ্বিতীয় সিপাহী বিদ্রোহের পরে জেনারেল জিয়া সেনাবাহিনীতে বিরাট রদবদল অথবা পুনর্গঠন করেন। চিফ অব জেনারেল স্টাফ হিসেবে মঞ্জুর ওই রদবদল অথবা পুনর্গঠন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। কিন্তু তারপরে ঊর্ধ্বতন সেনাবাহিনী কমান্ডে রদবদলের এ পর্যায়ে দেখতে পান যে মঞ্জুর নিজেই অন্যত্র বদলি হয়ে গেছেন। তাকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং চট্টগ্রামস্থ ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং করে বদলি করা হয়। তার বুঝতে বাকি রইল না যে তাকে সেনাবাহিনীর ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকাস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ডার স্টাফ কলেজের কমান্ড্যান্ট করে তাকে ঢাকায় রাখার জন্য তিনি জেনারেল জিয়াকে অনুরোধ করেন, কিন্তু জিয়া তার অনুরোধ রাখেননি। তাতে মঞ্জুর খোলাখুলিভাবে জিয়ার প্রতি তার ক্ষোভ প্রকাশ করতে থাকেন। জেনারেল জিয়া বিদায়ী চিফ অব জেনারেল স্টাফের সম্মানে এক বিদায়ী ভোজসভার আয়োজন করেন। ওই ভোজসভায় মঞ্জুর ও তার স্ত্রী অনুপস্থিত থেকে তার ক্ষোভের প্রকাশ্য বহিঃপ্রকাশ ঘটান। ৩.৫ বছর পরে জিয়া তাকে ওই পদে নিয়োগ করলে মঞ্জুর অত্যন্ত ক্ষেপে যান, যার ফলশ্রুতিতে জিয়ার মৃত্যু ঘটে। পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের রাষ্ট্রবিরোধী তৎপরতার সুযোগ নিয়ে মঞ্জুর ওই এলাকায় এক ক্ষুদ্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নতুন নতুন ইউনিট গঠন, অধিকতর অস্ত্রশস্ত্র জোগাড়করণ ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ওই এলাকায় ধীরে ধীরে সেনাবাহিনীর সবচেয়ে মেধাবী ও চৌকস তরুণ অফিসারদের তার অধীনে নিয়ে আসেন। এক সময়ে মঞ্জুর যুক্তিসঙ্গতভাবেই গর্ব করতে পারতেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ১/৩ তিনি তার প্রত্যক্ষ কমান্ডে রেখেছেন। তাছাড়া ওই সময়ে সেনাবাহিনীর সবচেয়ে সুদক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার আর স্টাফ অফিসাররা তার অধীনে ছিল। তাদের মধ্যে মঞ্জুরের সবচেয়ে বেশি বিশ্বাসভাজন অফিসার ছিল দুজন। একজন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, জিএসও ১ বা প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর একজন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। মাহবুব মঞ্জুরের ভাগ্নে এবং ২১তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার। ওরা প্রেসিডেন্ট জিয়া এবং ঢাকার পদস্থ সামরিক অফিসারদের অত্যন্ত অপছন্দ করত। ওরা আবার উভয়ই মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওরা ৬ নম্বর সেক্টর থেকে যুদ্ধ করেছে। তাদের ধারণা প্রেসিডেন্ট জিয়া আর উচ্চপদস্থ সামরিক কর্তা ব্যক্তিদের কারণেই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির করুণ অবস্থা দেখা দিয়েছে। অন্যদিকে তারা জেনারেল মঞ্জুরকে শ্রদ্ধা করত এবং তার নেতৃত্বে বিশ্বাস করত। ফারুক আর রশিদ যেমন দেশ স্বাধীনের পর মনে করত দেশের জন্য একটা পরিবর্তন দরকার, ঠিক তেমনি মতি আর মাহবুবও দেশের স্বার্থে জিয়া এবং তার অধীনস্থ সামরিক অফিসারদের অপসারণ কামনা করছিল। তারা এই ব্যাপারে জেনারেল মঞ্জুরের কাছ থেকে প্রচন্ড সমর্থনও পেয়েছিল। কখন তাদের মধ্যে বিদ্রোহের বীজ অঙ্কুরিত হয়েছিল তা সঠিকভাবে জানা না গেলেও মতি আর মাহবুব স্পষ্টতই ১৯৭৯ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের আরেক সহযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন চট্টগ্রাম রেঞ্জে যোগ দিলে ষড়যন্ত্রটি আরো ত্বরান্বিত হয়। মাহবুব তখন দীঘিনালায়, মতি রাঙামাটিতে এবং দেলোয়ার চট্টগ্রাম ক্যান্টনমেন্টস্থ অর্ডিন্যান্স সার্ভিসের সহকারী পরিচালক। মতি চট্টগ্রাম দেলোয়ারের সঙ্গে দেখা করতে গিয়ে একত্রে বসে লাঞ্চ খাবার সময়ে দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। মতি তার সাথে বিএনপি সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক ন্যায় বিচারের অভাব, দুর্নীতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। মতি জানায় এ সকল ব্যাপারাদি নিয়ে জেনারেল মঞ্জুরের সঙ্গেও তার কথা হয়েছে। জেনারেল তার সঙ্গে একমত পোষণ করে বলে জানানো হয়। মতি আরও জানায় সমমনা অফিসারদের এক সমন্বিত প্রচেষ্টায় এ সকল সমস্যার চিরতরে সমাধান প্রয়োজন। দেলোয়ার অর্ডিন্যান্স অফিসার হিসেবে তার সীমাবদ্ধতার কথা জানালো। মতি রেগে গিয়ে বলে, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আসল ব্যাপার হচ্ছে তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। মতি আর মাহবুব ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর এস এম খালিদকেও তাদের দলে ফেরায়। মঞ্জুরের পৃষ্ঠপোষকতায় এই চারজনই বিদ্রোহের মূল চালিকা শক্তিতে পরিণত হয়, যার পরিণতিতে প্রেসিডেন্ট জিয়া নিহত হয়। জুনিয়র অফিসারদের বুঝিয়ে দলে ফেরানোর জন্য তারা প্রচারণা শুরু করে দেয়। মেজর থেকে আরম্ভ করে জেসিও এবং এনসিও পর্যন্ত অফিসারদের বোঝানোর দায়িত্ব দেওয়া হয় মেজর খালিদকে। মঞ্জুর, মতি আর মাহবুব নেন উপরস্থদের দায়িত্ব। মাহবুব লিফলেট ইত্যাদি প্রচারপত্র ছাপার জন্য একটি ছোট প্রেস কেনার চিন্তা করে, কিন্তু দাম বেশি বলে সে তার ধারণাটি পরে বাদ দেয়। ১৯৮০ সালের মাঝামাঝি জেনারেল মঞ্জুরের সরকারি বাসভবন, ফ্ল্যাগ, স্টাফ হাউস সকল শ্রেণীর অফিসারের জন্য খুলে দেন। বিশেষ ক্ষেত্রে কিছু জুনিয়র অফিসার এমনকি এনসিও পর্যন্ত আমন্ত্রণ পায়। ব্রিগেড কমান্ডার, কর্নেল এবং কমান্ডিং অফিসারদের পক্ষকালের মধ্যে একবার করে তাস খেলা, চা খাওয়া কিংবা একটু আধটু গল্পসল্প করার জন্য নিয়ে আসা হতো। এ ধরনের মাখামাখির উদ্দেশ্য ছিল যত দূর সম্ভব বেশি সংখ্যক অফিসারদেরকে প্রভাবান্বিত করে তাদের মতাদর্শ সকল দিকে ছড়িয়ে দেয়া, বিপ্লবের মুহূর্তকে এগিয়ে নিয়ে আসা। মঞ্জুর বেসামরিক লোকদের জন্য যোগাযোগ স্থাপনের জন্য ট্রান্সসেন্টার্স নামে একটি সংগঠন তৈরি করেন।
জিয়াউর রহমান তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে নিয়ে এর গোড়াপত্তন করা হয়। এই সংগঠনের উদ্দেশ্য ছিল জনগণকে শিক্ষিত করে তোলা, অর্থাৎ সমস্যাদির প্রতি তাদের চোখ খুলে দেয়া। জেনারেল মঞ্জুর হলেন এর প্রধান পৃষ্ঠপোষক। এর সবকিছুই সামরিক গোয়েন্দা সংস্থার নজরে ছিল। কিন্তু মঞ্জুরও কম গেলেন না। তিনি গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল আয়েজ চৌধুরীকে 1981 সালের ফেব্রুয়ারি মাসে ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে বারণ করে দেন। তিনি নীরবে সেখানকার ডিভিশনাল ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট এবং এর কমান্ডিং অফিসারকে তার দলে ফিরাতে সক্ষম হন। জিয়াকে ক্ষমতাচ্যুত করার প্রথম পরিকল্পনাটি করা হয় 1980 সালের 19 ডিসেম্বর। সেই দিন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একদল নতুন রিক্রুট অফিসারের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। জেনারেল জিয়া সহ বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। পরিকল্পনা অনুযায়ী জেনারেল মঞ্জুর জিওসি হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার মেসে এক নৈশভোজে অতিথিদের আপ্যায়ন করবেন। সেখানেই তাদের সকলকে গ্রেফতার করা হবে। বিকল্প পরিকল্পনা অনুযায়ী একটি দল সার্কিট হাউসে গিয়ে জেনারেল জিয়াকে গ্রেফতার করবে, আরেকটি দল বেঙ্গল রেজিমেন্ট সেন্টার মেসে গিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করবে। পরে তাদের সকলকে প্যাডের গ্রাউন্ডে এনে হত্যা করা হবে। এই পরিকল্পনার জন্য 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগিতার প্রয়োজন ছিল। এই রেজিমেন্ট তখন পার্বত্য চট্টগ্রামে অবস্থান করছিল। মঞ্জুর এটিকে 8ই ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে উপস্থিত থাকার নির্দেশ দেন, কিন্তু ওই রেজিমেন্ট নির্দিষ্ট সময়ে পৌঁছাতে ব্যর্থ হয়, কারণ 65তম ব্রিগেডের ব্রিগেড কমান্ডার কর্নেল রশিদ এত অল্প সময়ের নোটিশে এর অপারেশনাল এরিয়া থেকে রেজিমেন্টকে উঠিয়ে নিতে রাজি হননি। সুতরাং পুরো পরিকল্পনাটি শেষে বাতিল হয়ে যায়। কিন্তু নির্ধারিত নৈশভোজের সময় একটি ব্যাপার নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। ব্রিগেড মেজর সহ আরো কয়েকজন অফিসার নৈশভোজে তাদের পিস্তল সহ যোগ দেয়। প্রেসিডেন্টের উপস্থিতিতে এভাবে অস্ত্র বহন করা বেআইনি। এ নিয়ে প্রশ্ন করা হলে তারা জানায় যে জিওসির নির্দেশে তারা অস্ত্রসহ অনুষ্ঠানে এসেছে, কারণ জিওসি মনে করেন প্রেসিডেন্টের জীবনের উপর হামলা হতে পারে না। প্রটোকল ও নিরাপত্তা বিষয়ে এ ধরনের রীতি বহির্ভূত ও অমার্জনীয় কার্যকলাপে জিয়া খুব ক্ষেপে ওঠেন। অবশ্য পরে তিনি অফিসারদের তাদের পিস্তল জমা রেখে নৈশভোজে যোগ দেওয়ার অনুমতি প্রদান করেন। 1981 সালের ফেব্রুয়ারি মাসে ষড়যন্ত্রকারীরা দ্বিতীয়বার চেষ্টা চালায়। তখন এক্সারসাইজ আয়রন শিল নামে কক্সবাজারের জনপ্রিয় সমুদ্র সৈকতে একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। সেই মহড়ায় জেনারেল জিয়া সহ 3 বাহিনীর প্রধান, সকল ফরমেশন কমান্ডার, প্রিন্সিপাল স্টাফ অফিসাররা এবং বেসামরিক দিক থেকে প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও কয়েকজন মন্ত্রীবর্গের উপস্থিত থাকার কথা। 27 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে এই মহড়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই সময়ে 24 পদাতিক ডিভিশনকেও অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হবে। এই সুযোগে নিজেদের মারাত্মক উদ্দেশ্য সাধনের জন্য ষড়যন্ত্রকারীরাও নিজেদের অস্ত্র সঙ্গে রাখার মৌকা পেয়ে যাবে। কর্নেল মতি, কর্নেল মাহবুব আর মেজর খালিদ অন্যান্যদেরকে তাদের পরিকল্পনার কথা ব্যাখ্যা করে বলে যে তাদের উদ্দেশ্য হচ্ছে জেনারেল জিয়া আর উপরস্থ সামরিক কর্মকর্তাগণকে লাঞ্চের সময় আটক করে 6 দফা দাবি পেশ করা। যতক্ষণ পর্যন্ত তারা ওই দাবিগুলো মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে জিম্মি হিসেবে রাখা হবে। দাবিগুলো হচ্ছে সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল এরশাদ, 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর শওকত আলী, মেজর জেনারেল আমজাদ, মেজর জেনারেল আমিন এবং আরও কিছু ঊর্ধ্বতন সামরিক অফিসারকে বরখাস্ত করতে হবে। শাসনতন্ত্র বাতিল করে একটি বিপ্লবী সরকার গঠন করে দেশ চালাতে হবে। 3 বছর ধরে কোনো নির্বাচন বা রাজনৈতিক কার্যকলাপ চলতে দেওয়া যাবে না। সামরিক উচ্চতর পদে প্রমোশনের একমাত্র মাপকাঠি হবে যোগ্যতা। আইন শৃঙ্খলার উন্নতি সাধন এবং 6 সকলের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সশস্ত্র বাহিনীর অফিসার ও জওয়ানদের অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে হবে। জেনারেল জিয়াকে হত্যার ব্যাপারে পরিকল্পনার কিছু উল্লেখ করা হয়নি, কিন্তু ষড়যন্ত্রকারীদের ভেতরকার দলটির উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট জিয়া এবং পদস্থ কর্তা ব্যক্তিদেরকে হত্যা করা। আর তার সঙ্গীদেরকে আটক করে দাবি আদায়ের ব্যাপারে সকলের সমর্থন থাকলেও তাদেরকে হত্যা করার ব্যাপারে অনেক অফিসারই রাজি হয়নি। তারা সকলেই তখন জেনারেল মঞ্জুরের কাছ থেকে গুলি করার সংকেতকে অপেক্ষা করছিল, কিন্তু জেনারেল তাদেরকে সে সংকেত প্রদান করেননি। সম্ভবত তিনি শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেন, কারণ ওই রকম একটা ব্যাপক হত্যাকাণ্ড চালানো হলে জনমত তার বিরুদ্ধে চলে যাবে বলে তিনি মনে করেন। তাছাড়া এতে কোনো কৃতিত্ব আছে বলে তিনি মনে করেননি। জেনারেল জিয়াকে হত্যা করার তৃতীয় প্রচেষ্টাটি চালানো হয় 10ই মে 1981 সালে, অর্থাৎ তার মৃত্যুর মাত্র 20 দিন আগে। মার্কাস ফ্রান্ডের মতে, চট্টগ্রামে একটি ড্রাইডক উদ্বোধনকালে যে সুইচ টিপে তিনি উদ্বোধনী ঘোষণা দেবেন তার ভিতরে বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।
একজন ঊর্ধ্বতন সামরিক অফিসার এমন কিছু একটা ঘটেছিল বলে স্বীকার করলেও বিস্তারিত কিছু জানানো হয়নি, কিংবা কাউকে সন্দেহ করা হয়েছিল কিনা তাও জানানো হয়নি। বিদেশে একটি সামরিক প্রশিক্ষণ কোর্সে ইন্টারভিউ দেওয়ার জন্য কর্নেল মতি 1981 সালের 25 মে ঢাকায় আসে। 2 বছর ধরে মতি অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও পরপর কয়েকবার তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে সে অনেকটা উদ্যমহীন হয়ে পড়ে। সুতরাং এসব থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিদেশে প্রশিক্ষণে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চলে যাবার সম্ভাবনাও ছিল তার অনেক বেশি, কিন্তু ভাগ্য আবারও জিয়ার বিরুদ্ধে কাজ করলো। রাজধানীতে অবস্থানকালে মতি তার পুরনো বন্ধু লেফটেন্যান্ট কর্নেল মাহফুজের সঙ্গে দেখা করতে যায়। মাহফুজ তখন জিয়ার প্রিন্সিপাল স্টাফ অফিসার অথবা সেক্রেটারি। স্বভাবসুলভ ভঙ্গিতে ওরা গাল গল্পে মেতে ওঠে। গাল গল্পের এক পর্যায়ে মাহফুজ এমন এক গোপন তথ্য মতিকে জানিয়ে দেয় যা পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেয়। প্রেসিডেন্ট জিয়া মেজর জেনারেল মঞ্জুরকে চট্টগ্রাম থেকে বদলি করে সশস্ত্র বাহিনীর কমান্ডের স্টাফ কলেজের কমান্ড্যান্ট করে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নেন। এ ধরনের বদলির সংবাদ সাধারণত তা কার্যকর করার পূর্ব পর্যন্ত গোপন রাখা হলেও মাহফুজ তা চুপিসারে মতির কানে তুলে দেয়। মাহফুজেরও খানিকটা ইচ্ছা ছিল এ ব্যাপারে মঞ্জুরকে সতর্ক করার। খবরটি মতির মনে জেদ ধরিয়ে দেয় এবং কিছু একটা করার জন্য সে মরিয়া হয়ে ওঠে। তখন মাহফুজ মতিকে জানায় যে 29 তারিখে জিয়া চট্টগ্রাম সফরে যাবেন বলে ঠিক করেছেন। ঠিক তখনই তাকে হত্যা করার তার একটি পরিকল্পনা তার মাথায় চলে আসে। পরে জিয়া হত্যা সংক্রান্ত সাক্ষ্য প্রমাণে জানা যায় যে মতি আর মাহফুজ ওই দিন জিয়া হত্যার পরিকল্পনা সংক্রান্ত একটি রূপরেখা নিয়ে আলোচনা করে। মাহফুজের সহায়তায় মতি ব্যক্তিগতভাবে বঙ্গভবন পরিদর্শন করে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখে। বঙ্গভবনের ভেতরে হেলিকপ্টার অবতরণের হেলিপ্যাড ও মতি পরিদর্শন করে। পরের দিন চট্টগ্রাম ফিরে গিয়ে মতি কর্নেল দেলোয়ার আর মেজর খালিদের সঙ্গে আলোচনায় বসে। মতি তাদের জানায় জেনারেল মঞ্জুরকে বদলি করা হয়েছে এবং জিয়া 29 তারিখে চট্টগ্রাম আসছে। মতি তাদেরকে বলে জিয়া চট্টগ্রামে এলে তিনি এখানকার সার্কিট হাউসে উঠবেন। সার্কিট হাউসে হামলা চালিয়ে সেখান থেকে জিয়াকে গ্রেফতার করতে হবে। বন্দি অবস্থায় জিয়াকে হেলিকপ্টারে উঠিয়ে ঢাকায় বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদ, নবম ডিভিশনের জিওসি জেনারেল মীর শওকত আলী এবং অন্যান্য সকল প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সেখানে হাজির করা হবে। তারপর তাদের সকলকে সেখানে পদত্যাগে বাধ্য করা হবে অথবা তাদের সকলকে হত্যা করা হবে। মতি খালিদকে জানায়, এ কাজের জন্য আমাদের মাত্র 30 জন অফিসার প্রয়োজন। আমি বেশ ভালো করেই বঙ্গভবন দেখে এসেছি, আমি বলছি এটা সম্ভব। এ কাজে সহযোগিতা করতে পারে এমন 20 জন অফিসারের নাম খালিদ এক নিঃশ্বাসে তার আঙুলের উপর গুনে ফেলে, কিন্তু পরক্ষণেই তারা এ পরিকল্পনা বাদ দেয়। সে অন্যান্যদের বলে, এটা খুবই ঝুঁকিপূর্ণ, এভাবে এটা সম্পন্ন করা সম্ভব নয়। তারা তিনজনে মিলে বিষয়টি নিয়ে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করে। তারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও অতি শীঘ্রই কিছু একটা যে করতে হবে সে ব্যাপারে তারা একমত পোষণ করে। তারা মনে করে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি হয়ে চলে গেলে তাদের হাতে এ ধরনের সুযোগ আর নাও আসতে পারে। জিয়াকে হত্যা করতেই হবে এবং 29 তারিখে জিয়া চট্টগ্রামে বেড়াতে এলেই তা সমাধা করতে হবে। আঘাত হানার ব্যাপারে ষড়যন্ত্রকারীদের একটা বড় সুযোগও ছিল। তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নৈশকালীন প্রশিক্ষণ চলছে। কাজেই ক্যান্টনমেন্ট থেকে হানাদার দল সার্কিট হাউসের দিকে গেলে তা কারোর নজরেই পড়বে না। তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1, 6, 11 ও 21 চারটি ব্যাটালিয়ন ওই এলাকায় অবস্থানরত ছিল। এছাড়াও 6 ইস্ট বেঙ্গলকে এক্সারসাইজ আয়রন শিল্ডে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল। আরও একটা সুবিধে ছিল এ কারণে যে 24 পদাতিক ডিভিশনে 2 জনকে বাদ দিয়ে বাকি সবাই ছিল মুক্তিযোদ্ধা। পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারগণ আর তাদের সহকর্মীগণও ছিল মুক্তিযোদ্ধা। ষড়যন্ত্রকারীদের ধারণা ছিল তারা মুক্তিযোদ্ধাদের কাছে সর্বাত্মক সহযোগিতা পাবে। মুক্তিযোদ্ধাদেরকে এ পরিকল্পনায় জড়িত করার মানুষে মতি চালাকি করে একটি গুজব রটিয়ে দেয়। গুজবে বলা হয় মতি ঢাকায় গিয়ে জানতে পেরেছে যে চট্টগ্রামের সকল মুক্তিযুদ্ধ অফিসারদের বিরুদ্ধে একটা মারাত্মক ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধ অফিসারদের বাছাই করে একে একে সবাইকে খতম করে দেওয়া হবে বলে প্রমাণ পাওয়া গেছে। এই গুজবকে সত্য বলে প্রমাণ করার জন্য সংশ্লিষ্ট অফিসারদের একটি লিস্ট দেখানো হয়। ওই লিস্টে তারকা চিহ্নিত অফিসারদের খতম করা হবে বলে সে জানায়। শ্রোতাদের একজন ছিল 65 পদাতিক ডিভিশনের ব্রিগেড মেজর আবুল কাইয়ুম খান। সে এসব শুনে এতই সন্ত্রস্ত হয়ে পড়ে যে সঙ্গে সঙ্গে টেলিফোন করে সে অন্যান্য মুক্তিযুদ্ধ অফিসারদের আসন্ন চক্রান্তটি সম্বন্ধে জানিয়ে দেয়। 28 তারিখের মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে গুজবটি সকলের মুখে মুখে উঠে যায় এবং জেনারেল মঞ্জুরকে ঢাকায় বদলি করা হয়েছে জেনে গুজবটি সকলের মনে দাগ কাটে।
এরপর তাদের উদ্দেশ্য সাধনের জন্য অন্যান্যদেরকে তাদের দলে ফিরাতে মোটেও বেগ পেতে হয়নি। সেদিন পতেঙ্গা বিমানবন্দরে জেনারেল জিয়ার আগমন উপলক্ষে জেনারেল মঞ্জুরকে উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে জানতে পেরে ষড়যন্ত্রকারীদের মধ্যে এক সাংঘাতিক উত্তেজনা দেখা দেয়। মতি দেরি না করে ঢাকায় প্রেসিডেন্টের সামরিক সচিবকে টেলিফোন করে। ঘটনা সত্যি জানতে পেরে ষড়যন্ত্রকারীরা ঘাবড়ে যায়। তারা মনে করে যে নিশ্চয়ই তাদের চক্রান্ত ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে, সুতরাং তাদের উপরে আঘাত আসার আগেই তারা জিয়ার উপর আঘাত হানার সিদ্ধান্ত নেয়। সম্ভবত ২৯শে মে মেজর জেনারেল আবুল মঞ্জুর জীবনের সবচেয়ে বেশি যন্ত্রণার দিন ছিল। সেদিন সকালে প্রেসিডেন্ট জিয়া ঢাকা থেকে পতেঙ্গা বিমানবন্দরে অবতরণ করেছেন। বিমান বাহিনীর প্রধান, চট্টগ্রামের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে সাদরে অভ্যর্থনা জ্ঞাপন করেছিল। নৌবাহিনীর প্রধানও সেখানে আছেন, তিনি জিয়ার সঙ্গে একই বিমানে চড়ে এসেছেন। মঞ্জুরকে অভ্যর্থনা থেকে বাদ দিয়ে প্রকাশ্যভাবে কেবল অপমানই করা হয়নি, একই সঙ্গে তাকে অবিলম্বে ঢাকার কর্মস্থলে যোগদানের প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। ১লা জুনের মধ্যেই তাকে ঢাকায় যোগদান করতে হবে। সেদিন থেকে তিনি একজন সম্মানিত কলেজ প্রিন্সিপাল। তাছাড়া আর কোনো ক্ষমতাই তার হাতে থাকবে না। এই উচ্চাভিলাষী সামরিক অফিসারটির জন্য এর চেয়ে বেশি অপমানজনক আর কী বা হতে পারে। জুম্মার নামাজ শেষে মঞ্জুর তার ঘনিষ্ঠ সহযোগীদের তার অফিসে ডেকে পাঠান। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার আর মেজর খালিদ হাজির হয়। ঘনিষ্ঠদের চতুর্থ সদস্য লেফটেন্যান্ট কর্নেল মতি বিশেষ কাজে রাঙামাটি যাওয়ায় উপস্থিত হতে পারেনি। মঞ্জুর তার অনুপস্থিতিতে কিছুটা রাগান্বিত হয়ে ওঠেন এবং বারবার তার অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলেন। মতি খুব শিগগির ফিরে আসবে বলে জানানো হয়। নির্দেশ ব্যঞ্জক সুরে উপস্থিত সহযোগীদের মঞ্জুর বলেন, এখনই কাজটা সম্পন্ন করতে হবে। কিভাবে করবে, কি দিয়ে করবে তা আমি জানি না। কোনো সৈন্য সামন্ত কাজে লাগানো যাবে না। তোমাদের নির্দিষ্ট কয়েকজন সার্কিট হাউসে গিয়ে জিয়াকে উঠিয়ে আনবে। সকালে গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং দুর্বল পয়েন্টগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে। এইভাবেই প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর আদেশ ঘোষিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী জেনারেল জিয়ার ইহজগতের শেষ দিনটি ছিল একেবারে সাদামাটা।